ইউনূস সাহেবকে ক্ষমতা রাখার জন্য প্রয়োজনে গণভোটের ব্যবস্থা নেওয়া হোক, সাধারণ মানুষের অপিনিয়ন নেওয়া হোক। আসলে সাধারণ মানুষ ইউনূস সাহেবকে চায় কিনা, শুধুমাত্র একটা রাজনৈতিক দলের কথায় নির্বাচনের আয়োজন করা যায় না। দেশ এবং জাতিকে ভালোবেসে অনেক সময় কথা বলি রেগে, অনেক সময় কথা বলি হেসে। আজকে আপনাদেরকে হেসেই একটি আনন্দের সংবাদ দিতে যাচ্ছি। তারেক রহমানের সাথে বৈঠকের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং তারেক রহমানের 13 তারিখ শুক্রবার সকাল 9টা থেকে 11টা লন্ডন সময়ে ওই 2 ঘন্টার বৈঠকে বদলে যেতে পারে বাংলাদেশের চিত্র, বদলে যেতে পারে আমাদের যে ভবিষ্যৎবাণী, যেই পরিকল্পনা দিয়েছিলাম জাতীয় সরকার, সেই জাতীয় সরকার নিয়ে হতে পারে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। আওয়ামী লীগ এখনও শেখ হাসিনা করে এবং সবাই বলে প্রিয় নেত্রী, অথচ তারা একবারও ভাবে না যে যাকে তারা প্রিয় নেত্রী বলে সেই প্রিয় নেত্রী 2 দিন আগেই তার আত্মীয় স্বজনদেরকে মেসেজ পাঠিয়েছে, নো ওয়ান স্টে হিয়ার। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে একটা অন্যরকম সংহতি সমাবেশ হয়েছে। এই সমাবেশের বৈশিষ্ট্য হিসাবে আমার দেশ পত্রিকায় যেটি উল্লেখ করা হয়েছে, এখানে নির্বাচন বিরোধী স্লোগান হয়েছে, এখানে দিল্লি বিরোধী স্লোগান হয়েছে, এখানে উপস্থিত ছিল না বিএনপি নেতাকর্মী। কোন সরকার প্রধানের প্রতি এইরকম ভালোবাসা আমরা দেখিনি, যে কিভাবে ব্যক্ত করতে আমরা এইভাবে দেখি নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। দেশ এবং জাতিকে ভালোবেসে অনেক সময় কথা বলি রেগে, অনেক সময় কথা বলি হেসে। আজকে আপনাদেরকে হেসেই একটি আনন্দের সংবাদ দিতে যাচ্ছি। তারেক রহমানের সাথে বৈঠকের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং তারেক রহমানের 13 তারিখ শুক্রবার সকাল 9টা থেকে 11টা লন্ডন সময়ে ওই 2 ঘন্টার বৈঠকে বদলে যেতে পারে বাংলাদেশের চিত্র, বদলে যেতে পারে আমাদের যে ভবিষ্যৎবাণী, যেই পরিকল্পনা দিয়েছিলাম জাতীয় সরকার, সেই জাতীয় সরকার নিয়ে হতে পারে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। আজকে আপনাদেরকে সেই জাতীয় সরকার সম্পর্কে আবারও আমার অবগত করতে হয়েছে, কারণ বাংলাদেশের একটি জাতীয় টেলিভিশন 21 টিভিতে একটি রিপোর্ট এই মুহূর্তে প্রকাশ করেছেন। 21 টিভির সেই রিপোর্টটির সাথে হুবহু আমি যা বলে আসছিলাম গত 2 সপ্তাহ আগ থেকে, যে একটি জাতীয় সরকার গঠনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ, আহ্বান জানিয়েছেন ওয়াশিংটন, আহ্বান জানিয়েছেন লন্ডন, আহ্বান জানিয়েছেন বেইজিং। এর পাশাপাশি আহ্বান জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়ন সহ বাংলাদেশকে যারা ভালোবাসে, বাংলাদেশকে যারা উন্নত বিশ্বের একটি দেশের সাথে মিলাতে চায়, সেই দেশগুলা আজকে জাতীয় সরকারের বিষয়ে যে সোচ্চার হয়েছে, সেই সোচ্চার আজকে আমরা শুনতে পাচ্ছি। আমাদের ঘুমন্ত কানের মধ্যে যেন কেউ শব্দ করে বলছে 13 তারিখে হবে এই জাতীয় সরকারের সর্বোচ্চ আলোচনা, এবং সেই আলোচনা থেকে সিদ্ধান্ত আসতে পারে জাতির সামনে এই মাসের মাঝে। প্রিয় দর্শক, আমার এই পরিকল্পনার সাথে কতটুকু মিল আছে তা এখন যদি আপনারা 21 টিভির প্রতিবেদনটা একটু শুনেন, তাহলে আপনাদের কাছ থেকে কনফিউজিং যেটা আছে সেটা চলে যাওয়া সহজ হবে। তাই আপনাদের সামনে আমি 21 টিভির বক্তব্য শোনাবো, তারপরে আমার বিশ্লেষণ দিয়ে এই পর্বটি শেষ করব। প্রশ্ন সামনে আসছে, নির্বাচন নাকি জাতীয় সরকার? যদিও এই প্রশ্নের উত্তর সময় সাপেক্ষ, তবে আবহে জেনে দেওয়া যেতে পারে আসলে জাতীয় সরকার কি। জাতীয় সরকারের সংজ্ঞা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মাঝে রয়েছে নানা মত দ্বিমত। বিভিন্ন তাত্ত্বিক নানাভাবে সংজ্ঞায়িত করেছে জাতীয় সরকারকে। নানান প্রেক্ষাপটে নানান দেশে জাতীয় সরকার বিভিন্ন রকম হতে পারে। তবে এটি এমন একটি শাসন ব্যবস্থা যেখানে ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করে দেশের প্রধান সব রাজনৈতিক দল, অর্থাৎ এটিকে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার ব্যবস্থা হিসেবে বিবেচনা করা যেতে পারে। অন্তত এমনটাই বলছে উইকিপিডিয়া এবং ব্রিটানিকার সংজ্ঞা। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জাতীয় সরকার দেখতে পাওয়া যায় যুক্তরাষ্ট্রে, এরপরেই রয়েছে ফ্রান্সের নাম। অবশ্যই পরপরই সে তালিকায় যুক্ত হয় গ্রেট ব্রিটেন। 1931 সালে যুক্তরাজ্যের সর্বদলীয় সরকার ব্যবস্থা গঠন করা হয়। এখন প্রশ্ন হলো, কেনই বা গঠিত হয় জাতীয় সরকার? সাধারণত কোনো দুর্যোগকালীন মুহূর্ত কিংবা জাতীয় সংকট অথবা কোনো দেশে অরাজকতা, অস্থিরতা দেখা দিলে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। উদাহরণস্বরূপ ধরা যেতে পারে গৃহযুদ্ধ কবলিত সুদান কিংবা নানা সমস্যায় জর্জরিত লেবাননের কথা। এই 2 দেশে দেখা মিলবে একাধিক রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী দলকে নিয়ে গঠিত সরকারে। মূলত রাজনৈতিক বিভাজন দূর করে দেশের স্বার্থে সকল মতাদর্শী দলকে এক ছাতার নিচে আনাই জাতীয় সরকারের প্রধান উদ্দেশ্য, যার জন্য এটিকে ঐক্য সরকার হিসেবেও ডাকা হয়ে থাকে। কেননা এই সরকারের প্রতিনিধিত্ব করেন প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যেখানে সিদ্ধান্ত হয় সমঝোতার ভিত্তিতে। মন্ত্রিসভা গঠিত হয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, আর সেখানে নির্ধারিত দায়িত্বে কাজ করেন বিভিন্ন দলের মন্ত্রীরা।
বিশ্লেষকদের মতে জাতীয় সরকারে দেশের লাভ অনেক বেশি। দাবি, ক্রান্তিকালীন পরিস্থিতি থেকে একটি দেশকে স্থিতিশীলতায় ফিরিয়ে আনতে ব্যাপক ভূমিকা থাকে জাতীয় সরকারের। জাতীয় ঐক্য তৈরি হয়, সেই সাথে গড়ে ওঠে মুক্ত গণতান্ত্রিক পরিবেশ, যার মাধ্যমে সুরক্ষিত থাকে দেশের রাজনৈতিক সিচুয়েশন। অর্থাৎ আমি আপনি যে কেউ যে কারোরই রাজনৈতিক অধিকার চর্চা করতে পারবো খুব সহজেই। যারা জাতীয় সরকারের ফর্মুলা নিয়ে আমার মন্তব্যের ভিতরে কমেন্টস লিখেছিলেন সবাইকে আমি স্বাগত জানাই। আর যারা কমেন্টসের ভিতরে ভেবেছিলেন যে মাসুক ভাই আজগুবি গল্প কোত্থেকা বলে, তাদের জন্য আজকে আমি শেয়ার করলাম 21 টিভির প্রতিবেদনটি। এই 21 টিভির প্রতিবেদন শোনার পরে আপনারা নিশ্চয়ই আপনাদের ভিতরে বিশ্বাস, একটি ভরসা, একটি স্বপ্ন নতুন বাংলাদেশ নিয়ে দেখতে শুরু করবেন। কারণ এই প্রতিবেদনটি তারা তৈরি করেছেন, বাংলাদেশের একটি বড় টেলিভিশন তৈরি করেছেন, তারা অনেকটা বুঝে শুনেই তৈরি করেছেন। যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে 13ই জুন শুক্রবার সকালে বসছেন জনাব তারেক রহমান, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এবং জনাব তারেক রহমানকে তার মা, যিনি বিএনপির চেয়ারপারসন হিসাবে এখনো আছেন, তিনি বেগম খালেদা জিয়া বাংলাদেশ থেকে বার্তা দিয়েছেন যে জনাব তারেক রহমান যেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলেন। এটা আমি আবারও শ্রদ্ধা জানাচ্ছি বেগম খালেদা জিয়াকে। এই কথাটা একজন সম্মানিত মানুষই আরেকজন সম্মানিত মানুষকে সম্মান দিতে জানে। আর বেয়াদবের মতো, গাদ্দারের মতো যেভাবে শেখ হাসিনা কথা বলতেন, মানুষকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতেন, বেগম খালেদা জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে চুবানের জন্য পানিতে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার কথা যেই নারী বলেছিলেন, সেই নারী বাংলাদেশের মাটি থেকে পালিয়েছেন। বেগম খালেদা জিয়া পালান নাই, কারণ তিনি বাংলাদেশকে ভালোবেসেন এবং বাংলাদেশের জন্য যেটুকু সম্ভব উনার মেধা প্রজ্ঞা দিয়ে উনি বাংলাদেশ পরিচালনা করেছিলেন। আজকে উনার সন্তানকে যোগ্য সন্তান বানানোর জন্য, যোগ্য মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি বানানোর জন্য উনি পরামর্শ দিয়েছেন। এবং শোনা যাচ্ছে আমির খসরু মাহমুদকে অনেক পরামর্শ দিয়ে উনি লন্ডনে পাঠিয়েছেন, যাতে করে তারেক রহমানকে পূর্বেই সবকিছু অবগত করেন কিভাবে তারেক রহমান সাহেব ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে 2 ঘন্টা ব্যাপী আলাপ করবেন। কারণ 2 ঘন্টা ব্যাপী আলাপের মধ্যে ব্যক্তি জীবনে তারেক রহমান সাহেবের রয়েছে একটি মামলা, সেই মামলাটি উত্তোলন করা, জাতীয় সরকার হলে কতদিনের ভিতরে এই মামলা শেষ করতে হবে, তারেক রহমান সাহেব বীরের বেশে সম্মানের সাথে বাংলাদেশে কখন যাবেন, সব বিশ্লেষণ করে জাতীয় সরকারে বিএনপির কি চাওয়া পাওয়া থাকতে পারে। জাতীয় সরকারে 25% আন্তর্জাতিক অঙ্গন বলছে বিএনপিকে নেওয়ার জন্য, 20% জামাতকে নেওয়ার জন্য, 15% নাগরিক পার্টি যেটা এনসিপিকে নেওয়ার জন্য, 5% চরমুনাইকে দেওয়ার জন্য, 10% সুশীল সমাজকে দেওয়ার জন্য, আর 25% সকল বাকি রাজনৈতিক দলকে দেওয়ার জন্য। সেখানে হয়তোবা বিএনপির দাবিটা আর একটু বেশি হতে পারে, আর একটু বেশি হলে বিএনপি কোনো ভুল করবে বলে আমি মনে করি না। আর আমি মনে করি এরকম জাতীয় সরকারের বেলায় আমরা ত্যাগ দিতে সকলে প্রস্তুত থাকবো। আমরা বিএনপি বুঝি না, জামাত বুঝি না, এনসিপি বুঝি না, আমরা স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে সবাই ভাই ভাই, সবাই কাঁধে কাঁধ রেখে 5 তারিখে যেরকম আমরা দেশকে বিজয় করেছিলাম, আবারও আমরা কাঁধে কাঁধ রেখে ভাই হিসাবে একে অপরকে ছাড় দিয়ে সর্বোচ্চ ত্যাগ দিয়ে আমরা গঠন করতে চাই বাংলাদেশের জাতীয় সরকার। আর সেই জাতীয় সরকারের ভিতরে যে নামগুলা আন্তর্জাতিক অঙ্গন থেকে এসেছে, আবারও আমি রিপিট করছি, সেই নাম 4টা নাম আসছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হবেন রাষ্ট্রপতি, উনি উনার কাছে থাকবে সর্বোচ্চ সম্মানজনক অবস্থা, পাশাপাশি পাওয়ারও থাকবে ওনার কাছে সমান্তরাল প্রধান উপদেষ্টার মতো করে। তাই প্রধান উপদেষ্টা করা হবে তারেক রহমানকে। এখানে ডেপুটি প্রধান উপদেষ্টা, যেটাকে উপপ্রধান উপদেষ্টা বা উপপ্রধানমন্ত্রী নামে ডাক্তার শফিকুর রহমান জামাতের আমিরের কথা এসেছে, এবং ভাইস প্রেসিডেন্ট একজন রাখার বিষয়ে আলোচনা হচ্ছে। সেটা ভাইস প্রেসিডেন্ট ডাক্তার শফিকুর রহমানও হতে পারেন, অথবা প্রধান উপদেষ্টার পরে উপপ্রধান উপদেষ্টাও ডাক্তার শফিকুর রহমান হতে পারেন। এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। আর যদি ভাইস প্রেসিডেন্ট কোনো সুশীল ব্যক্তিকে দেওয়া হয়, সেই বিষয়ে আলোচনা চলছে। এর মাঝে তারেক রহমানের নিশ্চয়ই কিছু কথা থাকবে, কিছু মতামত থাকবে, ওনার কিছু পরামর্শ থাকবে, ওনার দল থেকে ওনার চাওয়া পাওয়া একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। এবং সেই চাওয়া পাওয়ার ভিতরে আমি মনে করি এই বৈঠকটি হবে বাংলাদেশের স্মরণকালের। যেমনটা তারেক রহমান তার পিতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা করতেন, আমি বিশ্বাস করি তারেক রহমান এতটুকু শ্রদ্ধা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে করবেন। আওয়ামী লীগ এখনও শেখ হাসিনা করে এবং সবাই বলে প্রিয় নেত্রী, অথচ তারা একবারও ভাবে না যে যাকে তারা প্রিয় নেত্রী বলে, সেই প্রিয় নেত্রী 2 দিন আগেই তার আত্মীয় স্বজনদেরকে মেসেজ পাঠিয়েছে, নো ওয়ান স্টে হিয়ার। দেখেন আপনি, অন্য কাউকে কিন্তু পাঠায়নি, শুধু নিজের আত্মীয় স্বজনকে পাঠিয়েছে যে নো ওয়ান স্টে হিয়ার। তার মানে শেখ হাসিনা পতন হওয়ার 2 দিন আগেই কিন্তু সে বুঝতে পেরেছিল যে সে আর থাকতে পারবে না। তো এটা নিয়ে একটা প্রতিবেদন করেছে খবরের কাগজ। সেখানে হেডলাইন করেছে যে 2 দিন আগেই সরকার পতনের আশঙ্কা করেন শেখ হাসিনা, এবং তিনি মেসেজ পাঠান নো ওয়ান স্টে হিয়ার। একজন এমপি, বর্তমানে তিনি অস্ট্রেলিয়াতে আছেন, শেখ হাসিনার আত্মীয়, তিনি নাম প্রকাশ না করার শর্তে খবরের কাগজকে বলেছেন যে চরম অনিশ্চয়তা নিয়ে গভীর রাতে ঘুমিয়েছিলেন তিনি। ঘুম যখন ভাঙলো তখন সূর্য ওঠেনি, মানে অল্প কয়েক ঘন্টা ঘুমাইছে। তো বিছানায় মাথার কাছে থাকা মোবাইল ফোন হাতে নিতে চোখে পড়লো হোয়াটসঅ্যাপের মেসেজটি, একটা মাত্র ছোট বাক্য, সেটা হচ্ছে নো ওয়ান স্টে হিয়ার। 1 লাইনের এই টেক্সট মেসেজের প্রেরক হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মানে শেখ হাসিনার মোবাইল ফোন থেকে সরাসরি আসছে যে নো ওয়ান স্টে হিয়ার। তো তখন আর তার বুঝতে কোনো অসুবিধা হলো না শেখ হাসিনার এই বার্তার অর্থ। 4 শব্দের মেসেজটি ছিল তার সর্বশেষ নির্দেশ। তার মানে শেখ হাসিনা তাকে দ্রুতই দেশ ছাড়তে বলেছেন। আগের দিন মানে 3রা আগস্ট পারিবারিক মাধ্যমে আত্মীয় স্বজনদের কাছে একই বার্তা দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার
নিজ মোবাইলে টেক্সট করে সেই একই নির্দেশ দিলেন আত্মীয় স্বজনদের। আত্মীয় স্বজনের সোর্স ব্যবহার করে কিন্তু একবার বলেছে যে সবাই পালিয়ে যাও, পরে আবার নিজে তার মোবাইল ফোন ব্যবহার করে সবাইকে টেক্সট পাঠালেন নো ওয়ান স্টে হিয়ার। এই কথা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ঘনিষ্ঠ আত্মীয়। সম্প্রতি তিনি এই তথ্য জানিয়েছেন। তাদের একজন খবরের কাগজকে বলেন যে দেশ ত্যাগ করতে না পারলে এখন তাকে জেলে থাকতে হতো। তিনি জানান যে বিদেশে থাকা এই ব্যক্তি ছিলেন ক্ষমতাচ্যুত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ও সাবেক একজন এমপি। শেখ হাসিনার দাদা শেখ লুৎফুর রহমানের পক্ষের আত্মীয় তিনি। মোবাইলে নির্দেশ পাওয়ার পর দিনই গত বছরের 4 আগস্ট, মানে হাসিনা পালিয়ে যাওয়ার একদিন আগে 4 আগস্ট কারফিউর মধ্যে তিনি পরিবারের সদস্যদের নিয়ে দেশ ত্যাগ করে অস্ট্রেলিয়া চলে যান। এই আত্মীয় তাকে আরও জানান যে শুধুমাত্র বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং নিকট আত্মীয়দেরকে এই বার্তা দিয়েছিলেন শেখ হাসিনা। তৎকালীন সরকারি দল আওয়ামী লীগের কোনো নেতা কিংবা তার সরকারের অন্য কাউকে দেশ ছাড়তে নির্দেশ দেননি বা বলেননি তিনি। এবং আত্মীয়দের অধিকাংশের বিদেশে নিরাপদ অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়ার পরে 5 আগস্ট দুপুরে শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই থেকে দেশটির রাজধানী নয়াদিল্লিতে বসবাস করতেছেন এবং পরে শেখ রেহানা লন্ডনে চলে যান এবং রেহানার ছেলেমেয়ের আগে থেকেই লন্ডনে রয়েছেন। এবং আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান অন্তর্বর্তী সরকার। হত্যা, গুম, দুর্নীতি, অর্থ পাচার সহ নানা অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার হয়ে ক্ষমতাচ্যুত সরকারের প্রভাবশালী মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপিদের অনেকেই এখন কারাগারে রয়েছেন এবং গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা, যাদের মধ্যে কয়েকজন সিনিয়র রাজনীতিবিদও রয়েছেন। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় বা স্বজনদের মধ্যে প্রায় সবাই দেশ ত্যাগ করে নিরাপদে বিভিন্ন দেশে চলে যেতে পেরেছিলেন। মানে এত লোক গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের, এর ভিতরে কিন্তু শেখ হাসিনার আত্মীয় স্বজন কেউ নেই। এবং সরকার পতনের আগে এই শেখ হাসিনার আত্মীয়দের গন্তব্য ছিল আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য মানে লন্ডন, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ। অবশ্য স্বজনদের একটা বিরাট অংশ প্রতিবেশী দেশ ভারতে রয়েছেন বলে জানা গেছে। এখন পর্যন্ত বঙ্গবন্ধু পরিবারের মাত্র একজনের গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। তিনি হচ্ছেন মঈন আবদুল্লাহ, শেখ হাসিনার ফুফাতো ভাই, সাবেক চিফ হুইপ আবুল হাসান আবদুল্লাহ ছেলে। গত বছরের অক্টোবরে তিনি গ্রেপ্তার হন এবং মঈন আবদুল্লাহর সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের পারিবারিক ঘনিষ্ঠতা ছিল বলে জানা গেছে। বরিশালে মঈন আবদুল্লাহর কাছের লোকরা জানিয়েছেন যে উপদেষ্টা হাসান আরিফের পরিবারের কাছের লোক হওয়ার কারণে মঈন গ্রেপ্তার হবেন না বলেই ধারণা করতেছিলেন। তো অস্ট্রেলিয়া অবস্থানকারী বঙ্গবন্ধু পরিবারের ওই সদস্য জানান যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3 আগস্ট বিকালেই বুঝতে পারেন যে তার সরকার আর টিকবে না। নিজের বংশের কয়েকজন সিনিয়র সদস্যের কাছে সেই আশঙ্কা তিনি প্রকাশ করেন এবং তাদেরকে বলেন যে পরিস্থিতি ভালো নয়, জীবন বাঁচাতে সবাইকে দেশ ছাড়তে হবে এবং তোমরা এই নির্দেশ আমার বংশের সবাইকে জানিয়ে দাও। তো শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর 3 আগস্ট থেকেই এক এক করে আত্মীয় স্বজনরা দেশ ছাড়তে শুরু করেন। সাবেক এমপি আরও দাবি করেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সরকার পতনের 2 দিন আগে মানে 3 আগস্ট সিঙ্গাপুর থেকে দেশে ফিরেন। তো ঢাকা বিমানবন্দরে আসার পরেই এই তাপস শেখ হাসিনার হোয়াটসঅ্যাপ মেসেজটা পান যে নো ওয়ান স্টে হিয়ার। এরপরেই ফজলে নূর তাপস ওই বিমানবন্দর থেকে আর বের হননি। সে বিমানবন্দরে থেকেই তিনি আরেকটি ফ্লাইটে সিঙ্গাপুরে ফিরে যান এবং আওয়ামী লীগ সরকারের পতনের 2 দিন আগে মানে 3 আগস্ট আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।